তুমি ভাবলে কি করে এই বিষয়ে তোমাকে সাহায্য করব আমি? ন্যূনতম কমন সেন্স থাকলে ওই রকম একটা কাণ্ড তুমি করতে না। এখন আবার আমার মেয়েকেও এসব জড়াতে চাইছো? কি চাও তুমি? ওর সংসারটা ভাঙুক? রূপা থতমত খেয়ে বলতে চাইল, আন্টি আমি। সাবিরা তুমুল শব্দে ধমক দিয়ে উঠলেন, চুপ করো। কিভাবে এত সাহস পেলে তুমি? লজ্জা করলো না আমাকে এসব বলতে? এত বড় অন্যায় করে আবার সাহায্যও চাইছো? সাবিরার হুঙ্কার শুনে রূপা চুপসে যায়। কয়েক মুহূর্তের জন্য বিকল হয়ে আসে ষড়যন্ত্র। সাবিরা থেমে থাকেন না। যা নয় তাই বলে রূপাকে অপমান শুরু করে। তার বংশ পরিচয় নিয়ে কথা বলতেও ছাড়েন না। সায়ানকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য তাকে নির্লজ্জ উপাধিও দেয়। রূপা জানে না কেন সে চুপচাপ সব কিছু শুনল, কেন একটা কথাও উচ্চারণ করতে পারল না মুখ দিয়ে। ছোটবেলার স্মৃতিগুলো তার মনে হলো। মা যখন মারা যান তখন সাবিরা নিজেই বলেছিল, আজ থেকে আমি তোমার মা। আমার কাছে ওরা যেমন তুমিও তেমন। ওরার মতো তুমি আমার আরেকটা মেয়ে। সেই কথাগুলো যে কতটা ভুল তা আজ তিনি প্রমাণ করে দিলেন। রূপার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল বড় বড় ফোঁটার অশ্রু। ফোন রাখার পর সে আসলেই দ্বিধায় পড়ে যায়। বাস্তব বোধ জাগ্রত হয়। কে সে? শায়ানের মতো ছেলেকে বিয়ে করার যোগ্যতা কি আসলেই তার আছে? সে অনাথ একটা মেয়ে। মাথার উপর মামার ছায়া না থাকলে কবেই রাস্তার মেয়ে হয়ে যেত। এই নির্মম সত্যিটা বুঝতে রূপা খুব বেশি দেরি করে ফেলল বোধ হয়। শায়ান বাড়ি ফিরে রূপাকে খুঁজে পায় না। শারমিন জানায় সে নাকি চলে গেছে। যাওয়ার আগে শায়ানের জন্য একটা চিরকুট ফেলে গেছে। শায়ান চিরকুট খুলে দেখে এর মধ্যে লেখা, আমি জলে ভাসা পদ্ম সায়ান, তুমি বাগান বিলাস। আমাদের মিলনটা খুব বেমানান। এই সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। তাই আমি বাড়ি ফিরে যাচ্ছি। তুমিও নিজের বাড়ি ফিরে যাও। পারলে আমাকে ক্ষমা করে দিও আর সব কিছু ভুলে যেও। আশ্চর্য! এটা কেমন কথা? নিজের সারা রাত ধরে শায়ানকে কত প্রবোধ দিল, কত বোঝালো, অথচ এখন কিনা নিজেই হার মেনে চলে গেল। কেন? রূপা তো এত দুর্বল না। শারমিন বল, এখান থেকে যাওয়ার আগে রূপা খুব কাঁদছিল সায়ান ভাই। আমার মনে হয় সাবিনা আন্টি ওকে বকেছে। আর ঘুম ভাঙল দুপুর 12টার পর। ঘড়ির দিকে তাকিয়ে সে চরম বিব্রত। এত সময় নিয়ে আগে কখনো ঘুমোয়নি। তার ঘুম খুব পাতলা, সামান্য শব্দেই উঠে পড়ে। অথচ আজ এত বেলা হওয়ার পরেও কেন উঠল না? ঘরের বাইরে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আরিফ সাহেব কথা বলছেন আর সাবিরা হাসছেন। মা আর বাবা চলে এসেছে নাকি? দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে ওরা খেয়াল করে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা। বেকায়দায় শোয়ার জন্য হয়তো পুরো শরীর চিনচিন করছে। সে ধীর পায়ে বিছানা ছেড়ে নামে। বাথরুমে ঢুকে বেসিনের আয়নায় নিজেকে দেখে লজ্জায় থতমত খেয়ে যায়। গলা থেকে বুক পর্যন্ত ছোপ ছোপ লাল দাগে ভর্তি। নিখুঁত ত্বকে খুব স্পষ্ট হয়ে ফুটে আছে। এই অবস্থায় বাবা মায়ের সামনে যাবে কি করে? ওরা কলার সহ ফুল হাতা ব্লাউজ সহ একটা শাড়ি নেয়। সময় নিয়ে গোসল সেরে লিভিং রুমে আসতেই তার চোখ জুড়িয়ে যায়। আরিফ সাহেব, সাবিরা, সামির সবাই একসাথে সোফায় বসে গল্প করছে। প্রত্যেকের মুখে হাসি। দৃশ্যটা এত ভালো লাগছে দেখতে। ওরা কাছে যেতেই আরিফ সাহেব বললেন, এই তো আমার মেয়ে এসে গেছে। গুড মর্নিং অমনি। অবশ্য এখন তো আর সকাল নেই, দুপুর হয়ে গেছে। ওরা হাসি মুখে জানতে চাইল, তোমরা কখন এসেছো বাবা? সাবিরা বললেন, সেই সকাল 9টায়। এসে দেখি তুই ঘুম। এদিকে আয়, আমার সাথে বস। ওরা সামিরের পাশে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমাকে ডাকলেন না কেন আপনি? তুমি ঘুমাচ্ছিলে। সেই জন্যই তো ডাকা উচিত ছিল। তুমি তো বলেছিলে ঘুম না হলে মাথা ব্যথা করবে। বাই দ্য ওয়ে, রূপা ফোন করেছিল। কখন? যখন তুমি ঘুমাচ্ছিলে, সকাল 9টার দিকে মনে হয়। ওরা দ্রুত ঘরে ছুটে নিজের ফোন হাতে নেয়। সে একদম ভুলেই গেছিল তাদের ব্যাপারে। সামিরকে এখনো কিছুই জানানো হয়নি। তড়িৎ রূপাকে ফোন করে সে, কিন্তু আশ্চর্য, রূপার ফোন বন্ধ। ওরা শায়ানকে ফোন করে। হ্যালো শায়ান ভাই। ভাবি বলো। কি হয়েছে রূপার? ওর ফোন বন্ধ দেখাচ্ছে কেন? রূপা চলে গেছে। শায়ানের কণ্ঠ ভারী শোনায়। ওরা বিচলিত হয়ে জিজ্ঞেস করল, চলে গেছে মানে? কোথায় গেছে? ওর বাড়িতে। ও আমার সাথে ব্রেকআপ করেছে। আশ্চর্য তো, ব্রেকআপ কেন করবে? পাগল নাকি ও? তোমাদের না বিয়ে হয়ে গেছে? ওই বিয়ে মানে না। উফ, এই রূপার কাণ্ড কারখানা আমি বুঝতে পারছি না। ওর হঠাৎ কি হলো?
সেটা তো তোমার মা ভালো বলতে পারবে ভাবি। ওনাকেই জিজ্ঞেস করো, উনি রূপাকে কি এমন বলেছেন যে রূপা এমন একটা স্টেপ নিল। এর কথা শুনে অরার মুখ পাংশুবর্ণ ধারণ করে। শারমিনের থেকে সায়ান যা কিছু শুনেছিল তাই অরাকে বলে। এসব জানার পর অরার হৃদযন্ত্র স্পন্দিত হলো তুমুলভাবে। রূপা এই বোকামিটা করবে এটা সে ভেবেছিল। মা এসব শুনলে কখনো মানবে না, সেই জন্যই ওরা আগে তাকে জানায়নি। অথচ রূপা নিজেই জানিয়ে দিল। সাবিরা রান্নাঘরে ছিলেন। ওরা সেখানে গিয়ে শক্ত মুখে মা, সাবিরা অরার দিকে চেয়ে হাসি মুখে বললেন, বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু এমন জুব্বা পরেছিস কেন? শীত লাগছে নাকি? জ্বর আসেনি তো আবার? সাবিরা মেয়ের কপালে হাত রাখলেন, দেখলেন সত্যি গা গরম। তিনি অস্থির হয়ে বললেন, আসলেই তো জ্বর। কি সর্বনাশ, নাপা খেয়েছিস? আমি ঠিক আছি, কিন্তু তোমার সাথে আমার জরুরি কথা আছে, সেটা কি তুমি শুনবে? সাবিরা গম্ভীর হয়ে বললেন, আমি জানি তুই কোনো বিষয়ে কথা বলতে চাস, কিন্তু এই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। তুমি রূপাকে কি বলেছো মা? কি দরকার ছিল তোমার ওকে ওসব বলার? সাবিরা কঠিন মুখে বললেন, তোরা একটা ভয়ঙ্কর অন্যায় করেছিস। রূপা তোকে আর শ্যান দুজনকেই ফাঁসিয়েছে। অরার মুখ রক্তবর্ণ ধারণ করল। রাগী স্বরে বলল, রূপা কাউকে ফাঁসায়নি, শান ভাই নিজে ওকে কাজী অফিসে নিয়ে গেছে বিয়ের জন্য। এখানে ওর কি দোষ ছিল? শ্যান তো একটা বাচ্চা ছেলে, ও ভালো মন্দ কি বুঝে? বড় ভাবি হিসেবে তোর উচিত ছিল শ্যানকে শাসন করা, সেটা না করে উল্টো তুই ওকে সাপোর্ট করেছিস। এটা তো আরও বড় অন্যায়। সামির যদি এসব শোনে তাহলে কি হবে? সামির এমনিতেই সব জানবে মা, আমি নিজে ওকে বলবো। খবরদার ওরা, নিজের সংসারে আগুন লাগাস না, সর্বনাশ হয়ে যাবে। তুমি প্লিজ এইসব থেকে দূরে থাকো, আমি তোমার পরামর্শ চাইনি। সাবিরা আহত দৃষ্টিতে বললেন, এভাবে কেন কথা বলছিস মা? আমি তো তোর ভালো চাই বলেই। ওরা চেঁচিয়ে উঠল, আমার ভালো চাইতে তোমাকে কে বলেছে? প্লিজ চেও না আমার ভালো, দোহাই লাগে। মেয়ের মেজাজ দেখে সাবিরা হকচকিয়ে যান। ওরা গড়গড় করে রান্নাঘর থেকে বের হতে নিয়ে দেখল সামনে থমথমে মুখে সামির দাঁড়িয়ে আছে। ওরা ঘরে ঢুকতেই সামির ভেতরে এসে দরজা আটকে দিল। তারপর হাত ধরে টেনে তাকে জানালার কাছে নিয়ে এলো। তীক্ষ্ণ একটা অস্বচ্ছন্দ বোধ ভেতর থেকে ঝাপটে ধরল ওরাকে। পরিস্থিতি এভাবে বিগড়ে যাবে সে ভাবেনি। সামিরকে ঠান্ডা মাথায় সব বোঝানোর কথা ছিল, অথচ সে এমনভাবে ব্যাপারটা জানল যে ওরা এখন চাইলেও কিছু ব্যাখ্যা করতে পারবে না। সামির তাকে নিশ্চিত ভুল বুঝছে। সামিরের মুখে গম্ভীর অভিব্যক্তি দেখে সে ঘাবড়ে গেল। আরও শুকনো কণ্ঠে বলল, আমি আপনাকে কাল রাতে সব জানাতে চেয়েছিলাম। কি জানাতে চেয়েছিলে? রূপার ব্যাপারে। বিশ্বাস করুন, এখানে ওর কোনো দোষ ছিল না। ওর মামা বিদেশ চলে যাচ্ছেন, এর আগে তিনি রূপাকে বিয়ে। সম্পূর্ণ বাক্য শেষ করার আগেই সামির প্রশ্ন করে বসল, দোষ না থাকলে তুমি ভয় পাচ্ছ কেন? ওরা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করল, বলল, রূপার জন্য ভয় পাচ্ছি। আপনি ওকে মার মতো বিশ্বাস করে নিচ্ছেন যে রূপারই সব দোষ। সামির আস্তে ধীরে ওরার চিবুক ধরে মুখটা উপরে তুলল, আদেশ দেওয়ার মতো বলল, আমার দিকে তাকাও। ওরা নরম দৃষ্টিতে তাকালো, অনুরোধ মিশ্রিত কণ্ঠে বলল, ওদের বিয়েটা মেনে নিন প্লিজ। সামির বলল, তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। ওরা ভয় পেয়ে যায়। সামান্য ধাতস্থ হয়ে শোধা, মানে আমি কি ওদের সাপোর্ট করে ভুল করেছি? আপনি সম্পূর্ণ ঘটনা না শুনেই জাজ করছেন? আগে আমাকে সবকিছু বলতে দিন। আমি সব জানি। কিভাবে জানলেন? সায়ান ফোন করেছিল সকালে, সব বলেছে। ওরার মুখ ছেড়ে হাত দুটো পেছনে গুটিয়ে নেয় সামির। জানলায় এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার কি মন খারাপ হয়ে গেছে এইসব শুনে, নাকি সে দুশ্চিন্তা করছে? অবশ্য দুশ্চিন্তা করার মতোই ব্যাপার, কিন্তু সায়ান যে নিজ মুখে সামিরকে সব জানিয়েছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওরার। সে কনফিডেন্স নিয়ে বলল, তাহলে বুঝুন সায়ান ভাই কতটা সিরিয়াস এ ব্যাপারে। সামির রুক্ষ দৃষ্টিতে তাকালো। তুমি কিভাবে আমার থেকে গোপন করলে? কেন আগে জানালে না? আমি বলতে চেয়েছিলাম। এখন বলে লাভটা কি? বিয়ের আগে কেন আমাকে বলার প্রয়োজন বোধ করনি? সামিরের ধমকানো গলা শুনে ওরা অপ্রস্তুত হলো খানিক। আমতা আমতা করে বলল, আপনি তো আমার উপর রেগেছিলেন, ফোন ধরছিলেন না, কিভাবে জানাতাম? সামির অবহেলাযুক্ত কণ্ঠে বলল, উইক এক্সকিউজ। ওদের বিয়ে
যেদিন হয়েছিল সেদিন সকালেও আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি কিছু বলনি। কারণ তখন অলরেডি ওদের বিয়ে হয়ে গেছে। ফোনে এইরকম সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে চাইনি, সামনাসামনি কথা বলতে চেয়েছিলাম। সেজন্যই আপনার আসার অপেক্ষা করছিলাম। ও, তাহলে এজন্য আমার অপেক্ষা করছিলে? সামির প্রশ্নটা করে এক দৃষ্টে তাকিয়ে রইল। ওরা বিব্রত হয়ে বলল, মানে? তুমি শুধু আমাকে কনভিন্স করতে চেয়েছিলে, আমার অপিনিয়নের কোনো গুরুত্ব তোমার কাছে ছিল না, ঠিক বললাম? ওরা চুপসে যায়, নিজের ভুল মেনে নিয়ে বলল, আচ্ছা আমি সরি, কিন্তু তখন তো আমার নিজেরই কিছু করার ছিল না। আমি ওদের সাপোর্ট করেছি, এটাই কি আমার ভুল? সায়ান ভাই আর রূপা এটাই চেয়েছিল, জীবনটা তো ওদের। তুমি কি চেয়েছিলে ওরা? আমি জানতে চাই তুমি কি চেয়েছিলে? কাল রাতে যা কিছু করেছো সব কি শুধু আমাকে কনভিন্স করার জন্য? সামির 2 পা এগিয়ে আসতেই ওরা 2 পা পিছিয়ে গেল। নিভু কণ্ঠে বলল, একদম না। আপনি এরকম কেন ভাবছেন? আমি শুধু ওদের ভালোবাসাকে সাপোর্ট করেছি, কিন্তু তার মানে তো এই না যে আপনার ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই। ডু ইউ লাভ মি অর নট? ওরা হক চকিয়ে যায়। সামির এক দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে আছে, চোখে অবিশ্বাস। ওরা হাসার চেষ্টা করে বলল, এটা কীরকম প্রশ্ন? অ্যান্সার মি। অফকোর্স আই লাভ ইউ। আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর। ওরা অবাক হয়ে বলল, কেন? সামির চুপ করে জানালার দিকে চেয়ে রইল কিছু সময়, কোনো জবাব দিল না। ওরা উত্তরের অপেক্ষায় ছটফট করছে। সামির একটু পর বলল, আজ রাতে আমরা ঢাকায় ফিরে যাচ্ছি। কি? কেন? সায়ান ভাইয়ের রূপার কি হবে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, অনেক চিন্তা করেছো, বাকিটা আমাকে ভাবতে দাও। যাওয়ার আগে সামির আরও একটা কথা বলে, বাই দ্য ওয়ে, তুমি মায়ের কাছে মাপ চাইবে। মায়ের কাছে মানে? আপনার মা? না, তোমার মা। কিন্তু কেন? ওই সময় রান্নাঘরে করা তর্কের জন্য? কিন্তু সেটা আমি কেন করেছি? মা রূপার সাথে কি করেছে তা কি আপনি জানেন? আমি জানি না, জানার দরকারও নেই আমার, কিন্তু তুমি কি করেছো সেটা আমি দেখেছি। উনি তোর মা হয়, তুই ওনাকে কষ্ট দিয়েছো, তাই অবশ্যই তোর মাপ চাওয়া উচিত। ঠিক আছে, আমি মাফ চাইবো, এটা কোনো সমস্যা না। কিন্তু রূপা, ওর কি হবে? ও যে মার কথায় কষ্ট পেয়ে চলে গেল। আমি ওকে আমাদের সাথে ঢাকায় নিয়ে যাব। ওরা উৎফুল্ল কণ্ঠে বলল, সত্যি? কিন্তু কিভাবে? সামির কোনো জবাব না দিয়ে ঘর থেকে চলে গেল। সায়ান সবচেয়ে দুঃসাহসী কাজটা করে ফেলেছে আজ। তার নিজেরই এখনো বিশ্বাস হচ্ছে না, তবে সে আসলেই করেছে। সামিরকে ফোন করে নিজ মুখে সব সত্য জানিয়েছে। বড় কোনো অঘটনের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল সে। সামির সব শুনে ক্রুদ্ধতার বশে কি করবে তা ভেবেই শিহরিত হচ্ছিল, কিন্তু অবিশ্বাসের ব্যাপার, সামির একটা কথাও বলেনি, শুধু মনোযোগ দিয়ে সব শুনেছে। তারপর খুব স্বাভাবিক স্বরে প্রশ্ন করেছে, তোর এমবিএর জন্য কানাডা যাওয়ার কথা ছিল না? সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ শুনে সায়ান অভিমত বোধ করে, আর কিছু বলার জন্য সাহসে কোদায় না। চূড়ান্ত সাহস সে দেখিয়ে ফেলেছে। কোনো মতে ঢুক গিলে উত্তর দেয়, জানি না। সামির ঠান্ডা স্বরে বলে দিল, থিসিস শেষ করে তুই প্রিপারেশন শুরু কর, এই ইয়ারে কানাডা যাচ্ছিস। তারপর সামির ফোন রেখে দিতে নিলেই সায়ান উত্তেজনা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, ভাই আমার পক্ষে সম্ভব না রূপাকে ছেড়ে থাকা, আমি ওকে চাই, আই এম সিরিয়াস। সামির এই পর্যায়ের কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। সায়ানের বুকের বাম পাশে তখন এত জোরে শব্দ হচ্ছিল যেন কোনো পাহাড় ধসে পড়েছে। বিষণ্ণ মুখে বাড়ি ফিরল রূপা, কারো সাথে কথা বলল না। চুপচাপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নায় নিজের বিমর্ষ মুখটার দিকে চাইতে চোখ ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল হঠাৎ, কিন্তু সে কাঁদল না। এত দুর্বল সে কখনো ছিল না, আর হবেও না। দুপুর গড়িয়ে বিকেল হতেই আমিনা এসে দরজায় কড়া নাড়লেন। কাল সারা রাত রূপা কোথায় ছিল সে বিষয়ে কোনো প্রশ্ন তিনি করেননি। ওরা বলেছিল রূপা রাতে তাদের ওখানে থাকবে। হঠাৎ সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসার কোনো কারণ আমিনা খুঁজে পান না। বারবার দরজায় কড়া নেড়ে রূপাকে ডাকতে লাগলেন। রূপা তীক্ষ্ণ স্বরে বলল, যাও এখান থেকে মামি, প্লিজ আমাকে বিরক্ত করো না। দরজা খোলা, তোর সাথে দেখা করতে কে আসছে দেখ। রূপা কিছুক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ দরজা খুলতেই দেখলো আমিনার পেছনে সায়ান দাঁড়িয়ে আছে। আমিনা বললেন, বাইরে আয়। রূপা ধীর পায়ে ঘর থেকে বের হলো। সায়ানের সাথে বসার ঘরে ঢুকতেই দেখলো ওরা আর সামির বসে আছে সোফায়।
তাদের সাথে বসে আছেন রূপার মামা খালিদ রশিদ। তিনি হাসি মুখে রূপার দিকে চেয়ে বললেন, কি রে মা, তোর যে পড়াশোনা করার এত মন, তা আমাকে আগে বলবি না? তাহলে কি আমি এত জলদি তোর বিয়ের কথা ভাবতাম? রূপা অবাক হয়ে তাকিয়ে রইল। ওরা ইশারায় তাকে কিছু একটা বোঝাতে চাইল, কিন্তু রূপা কিছু বুঝতে পারল না। সামির বলল, মামা, আমি রূপার সাথে একটু কথা বলবো। হ্যাঁ অবশ্যই, আয় মা রূপা, এদিকে বস। রূপা হতভম্বের মতো তাকিয়ে থেকে সোফায় বসল। খালিদ রশিদ উঠে দাঁড়িয়ে বললেন, আমি এখন বাজারে যাব, আজকে রাতে কিন্তু আপনারা না খেয়ে যেতে পারবেন না। ওরা আর সামির হাসল। সায়ান মাথা নিচু করে সামিরের পাশে বসে আছে। রশিদ সাহেব চলে যেতেই সামির দরজার কাছে দাঁড়ানো আমিনা খাতুনের দিকে চেয়ে বললেন, আন্টি, এদিকে একটু চা দেওয়া যাবে? আমিনা লজ্জা পেলেন। এখন পর্যন্ত মেহমানদের চা নাস্তা দেওয়া হয়নি। তিনি দ্রুত রান্নাঘরে গেলেন। সামির এবার রূপার দিকে চেয়ে বলল, ভালোই ব্লেন্ডার করেছো তোমরা। সায়ানকে আমার নামে পরিচয় করানোর কি দরকার ছিল? রূপা বিরস মুখে বলল, বাড়িতে ওর কথা সবাই জানে, আমি যদি ওর পরিচয় দিতাম তাহলেও এখানে থাকতে পারতো না। এখন কিন্তু তোর মা মামি দুজনেই ওর পরিচয় জানে, তবুও ও এখানে থাকতে পারছে, কেউ ওকে বের করে দেয়নি। রূপা কোনো কথা বলল না। সামির হঠাৎ বলল, তোমার মামার কাছে আমি তোমাদের বিয়ের প্রস্তাব দিয়েছি। কথা শুনেই রূপা আঁতকে উঠল। বড় বড় চোখে চাইল, কৌতূহল নিয়ে বলল, মামা রাজি হয়েছে? প্রথমে একটু কিন্তু করলেও পরে রাজি হয়েছেন। অবশ্যই কনভিন্স করতে সময় লেগেছে। আমি বলেছি তুমি ঢাকায় পড়াশোনার জন্য যাবে। সায়ানও পড়াশোনা করছে, ওর MBA শেষ হলে আমরা পরিবার নিয়ে তোমাকে দেখতে আসব। তুমি নিজেও পড়াশোনা ছেড়ে এখন বিয়ে করতে রাজি না। তোমার মামা তোমাকে ঢাকায় যাওয়ার অনুমতি দিয়েছেন। তোমাকে ঢাকায় যেতে হবে রূপা, সেখানে তুমি আমাদের বাড়িতে গেস্ট হিসেবে থাকবে, কিন্তু সেটা তোমার বাড়িতে কেউ জানবে না। কমপক্ষে 1 মাসের জন্য তোমাকে থাকতেই হবে। এর মধ্যে আমি আম্মুকে কনভিন্স করব বিয়ের জন্য। সায়ান MBA-র জন্য এই বছরই কানাডা যাচ্ছে। আমি চেষ্টা করব এর আগে বিয়ের ঝামেলা মিটিয়ে ফেলতে, যেন তুমিও ওর সাথে যেতে পারো। রূপা বিভ্রান্তি নিয়ে বলল, কিন্তু এসবের জন্য আমাকে কেন ঢাকায় যেতে হবে? আমি এখানে থাকলেই তো হয়। তোমাকে ঢাকায় নিতে চাইছি তার কারণ তুমি আমাদের বাসায় থাকলে আমি বিয়ের প্রসঙ্গ তোলার একটা অজুহাত পাবো। না হলে হঠাৎ বিয়ের ব্যাপারে কথা বললে বাসার কেউই রাজি হবে না। তাছাড়া তুমি দূরে থাকলে তোমার মামাও মাইন্ড চেঞ্জ করে তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সুযোগ পাবে না। তোমরা যেহেতু এই রিলেশনশিপ নিয়ে এত বেশি সিরিয়াস, তাই আমি এখানে কোনো রিস্ক নিতে চাইছি না। রূপা সায়ানের দিকে তাকালো। সায়ানও তার দিকেই তাকিয়েছিল। সামির বলল, ভেবে দেখো, আমার মনে হয় এটাই সব দিক দিয়ে ভালো। তুমি আমাদের বাসায় থাকলে আম্মুকেও ইমপ্রেস করতে পারবে, আর আম্মু যদি নিজে থেকেই তোমাকে পছন্দ করে ফেলে তাহলে ব্যাপারটা আরও সহজ হবে। এদিকে তোমার মামা অলরেডি রাজি, ওদিকে আম্মু আর বাবা রাজি হয়ে গেলেই প্রবলেম সলভড। ওরা ফিসফিস করে বলল, ওয়াও, হোয়াট আ গ্রেট প্ল্যান, সাচ আ মাস্টার মাইন্ড। রূপা রাজি হয়ে যা প্লিজ, তোকে আমাদের ফ্রেন্ডশিপের দোহাই। সামির তাকাতেই ওরা চুপ করে গেল। আমিনা খাতুন চা নিয়ে ভেতরে ঢুকছেন। এই মুহূর্তে সবাই চুপ। রূপা গভীর চিন্তায় বোধ হয়ে গেছে। সায়ান অস্থিরতা অনুভব করছে। এদিকে ওরার খুশিতে নাচতে মন চাইছে। রূপা তাদের সাথে ঢাকায় যাবে, এর চেয়ে মজার আর কি হতে পারে? আমিনা খাতুন চায়ের সাথে সন্দেশ আর নাড়ু সার্ভ করে চলে যেতেই সামির নিচু কণ্ঠে সতর্ক বার্তা দিল, সায়ান, রূপা, তোমাদের দুজনকে বলছি, তোমরা কিন্তু গতকালকের অ্যাক্সিডেন্টাল বিয়ের ইস্যুটা একদম ভুলে যাবে। কেউ যেন এই বিষয়ে কিছু জানতে না পারে, না হলে কিন্তু আমাদের সব প্ল্যান ডিসমিস। এক বাড়িতে থেকেও তোমরা কোনো লিমিট ক্রস করবে না আশা করি। আমি তোমাদের হেল্প তখনই করতে পারবো যখন তোমরা আমাকে সাপোর্ট করবে। রূপা বড় করে শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি রাজি। সায়ান হেসে বলল, আমিও রাজি। ওরা চেঁচিয়ে উঠল, ইয়েস, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। প্লিজ সবাই মিষ্টি খাও। ওরা সন্দেশের বাটি হাতে নিয়ে রূপার মুখে আস্ত একটা সন্দেশ ঢুকিয়ে দিল। রূপা অনেকক্ষণ পরে একটু মুচকে হাসল। ওরাদের বাস স্ট্যান্ড ছাড়তে আরিফ সাহেব ও সাবিরা দুজনেই এসেছেন। রূপা আসতে চায়নি। রশিদ সাহেব বিদেশ না যাওয়া পর্যন্ত সে এখানেই থাকবে, তারপর ভার্সিটিতে চান্স পাওয়ার কথা বলে ঢাকায় চলে আসবে। সায়ানের যথারীতি মন খারাপ। তাদের পরিকল্পনা কি আসলেই সফল হবে, নাকি স্বপ্ন সবসময় স্বপ্নই থেকে যাবে কে জানে। বিদায় বেলায় সাবিরা খুব আবেগী হয়ে উঠলেন। তার কান্না পাচ্ছে
আবার কবে মেয়েকে দেখবেন ঠিক নেই। তিনি বললেন, আর কটা দিন তো থাকতে পারতি মা, এত তাড়া কিসের? ওরা সাবিরাকে জড়িয়ে ধরে বলল, আম সরি মা, তুমি কি আমার সকালের কথায় কষ্ট পেয়েছো? তা তো একটু পেয়েছিসই, কিন্তু মনে রাখিনি সন্তানরা ভুল করলে বাবা মা শুধরে দিবে, এটাই তো নিয়ম। তুই হয়তো এখন বুঝতে পারছিস না, কিন্তু একদিন ঠিক বুঝবি। ওরা হাসি মুখে বলল, মা আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। আমিও ভালোবাসি মা, খুব মিস করব তোকে, মনে পড়লেই চলে আসবি কিন্তু। ওরা বাবার থেকে বিদায় নিয়ে বাসে উঠল। যথারীতি সামিরের পাশেই তার সিট, কিন্তু সামির দরকার ছাড়া খুব একটা কথা বলছে না তার সাথে। সকালের ইস্যু নিয়ে এখনো রেগে আছে নাকি কে জানে। সে যে কখন রাগে আর কখন খুশি হয় ওরা কিছুই বুঝতে পারে না। তার মন মেজাজ আকাশের মতো, এই বৃষ্টি এই রোদ। সে ভেবেছিল ঘটা করে সামিরকে একটু থ্যাঙ্কস জানাবে, কিন্তু সুযোগই হচ্ছে না। বাস ছাড়া হলো 11:10। চারদিক থেকে আলো নিভিয়ে দেওয়া হয়েছে তখন। আধার নেমে এসেছে পরিবেশে। ওরা ফিসফিস করে বলল, একটা কথা বলবো? সামির নির্বিকার স্বরে বলল, না, ঘুমাও। কথা বলে সিটে মাথা এলিয়ে সে নিজে ঘুমিয়ে গেল। ওরা অবাক, একটা মানুষ এত দ্রুত কিভাবে ঘুমোতে পারে। সকালের দিকে অনেক জ্যাম থাকায় তারা বাড়ি পৌঁছালো 8টায়। প্রত্যেকেই ক্লান্ত ছিল। বাসে ওরা একদম ঘুম হয়নি, তাই ঘরে এসে ভেবেছিল ঘুমোবে। সামির ফ্রেশ হতে গোসলে ঢুকেছে। আজকেও কি সে ইউনিভার্সিটিতে যাবে? রাগ নিয়ে চলে গেলে ওর আর ভালো লাগবে না। তার রাগ ভাঙানোর জন্য একটা চেষ্টা তো করাই যায়। সামির বাথরুম থেকে বের হতেই দেখলো তার স্টাডি টেবিলের উপরে একটা চিরকুট ঝুলে আছে। একটু কাছে যেতেই দেখলো সেখানে লেখা, জানেন, ছোট থেকে আকাশ আমি ভীষণ ভালোবাসি। এর অবশ্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার নাম। বাবা বলেছিল অরা নামের অর্থ মেঘ। সেদিন থেকে নিজেকে মেঘ ভাবতে আমার ভালো লাগে। আমি আমার জীবনে ঠিক আকাশের মতো কাউকে চেয়েছিলাম, যে আমাকে বুকে আগলে রাখবে, যেভাবে আকাশের বুকে লেপ্টে থাকে মেঘ, আর আকাশ তাকে আগলে রাখে নিজের বিশালতায়। আপনি কি জানেন, অজান্তেই আপনি আমার আকাশ হয়ে উঠেছেন। আকাশের সাথে আপনার অনেক মিল। আপনি গম্ভীর হয়ে তাকালে মনে হয় কালো মেঘের ঘন ঘটা। আপনি ধমক দিলে মনে হয় বজ্রপাতের গর্জন, কিন্তু আপনি যখন হাসেন তখন মনে হয় নীলাভ আকাশটা তার একছত্র সাদাময় মায়াবী সৌন্দর্য নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ও আমার আকাশ, অলিক সৌন্দর্যময় আকাশ। সবসময় হাসবেন প্লিজ। মেঘাচ্ছন্ন রূপ আকাশের চেয়েও নীলচে সাদা মেঘের কোমলতায় আমার বেশি পছন্দ। ইতি আপনার প্রজাপতি, মেঘবতী, আরাবতী অথবা লজ্জাবতী। শেষ লাইনটুকু পড়ে সামির না হেসে পারল না। ওরা দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সেই হাসি দেখে বলল, যাক বাবা, কালো মেঘ কেটেছে। ওরা অসংখ্যবার সামিরকে সরি লিখে মেসেজ পাঠিয়েছে, ফোনও দিয়েছে বহুবার, কিন্তু সামির কোনোভাবেই রেসপন্স করছে না। সকালেও সে অরার সাথে কথা বলেনি। ভার্সিটি যাওয়ার সময় অরাকে বিদায় পর্যন্ত জানায়নি। এত নিষ্ঠুর আচরণ সে করতে পারল? অরার খুব খারাপ লাগছে। অচিরেই কান্না পেয়ে যাচ্ছে। সামির তাকে অবহেলা করলে তার কিচ্ছু ভালো লাগে না। নীলিমা দুপুরে অরার ঘরে এলেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করবেন। অরাকে বললেন, ফ্রি আছো? ওরা মোবাইলে ইউটিউব দেখছিল। শাশুড়ির আগমনে শোয়া থেকে উঠে বসলো, মোবাইল রেখে বলল, আসুন আম্মু, অবশ্যই ফ্রি আছি। আপনার কাছে কোনো কাজই গুরুত্বপূর্ণ না? নীলিমা বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করলেন, নানান ঝামেলায় তোমার তো পড়াশোনা কিছুই হলো না। পরীক্ষারও আর বেশি দিন বাকি নেই। একটা কাজ করো, বরং প্রাইভেটে ভর্তি হয়ে যাও। ওরা অবাক স্বরে বলল, কিন্তু আমি এখনো প্রিপারেশন নিচ্ছি আম্মু। পরীক্ষাটা অন্তত দেই, হয়তো খুব বেশি ভালো হবে না, তবুও আমি কিছুটা আশাবাদী। তবুও আমি বলি কি, ভর্তি হয়ে থাকো, সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু ওনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি। কে? অর্ঘ্য? ওর কথা বাদ দাও। তোমার শ্বশুর বলেছে তোমাকে কাল সামিয়ার ফার্সিটিতে নিয়ে যাবেন ভর্তি কনফার্ম করতে। ওরার বিস্ময় আকাশ ছুঁল, চোখ বড় করে বলল, ও বাবা, সামিয়া তো ব্র্যাকে পড়ে, সেখানে তো অনেক খরচ। আমি পারবো না ওখানে ভর্তি হতে। নীলিমা হেসে বললেন, কেন পারবে না? সামিয়া ভর্তি হয়েছে না? সে তো ভর্তি হয়েছে বাবার টাকায়। আমি তো আর শ্বশুরের টাকায় ভর্তি হতে পারি না। আর আপনার ছেলে মনে হয় না আমাকে ওখানে পড়তে দিবে বা পড়তে পারবে। তাহলে তো সে নিজেই বলতো। নীলিমা আর চোখে তাকিয়ে বললেন,
বোকামে, তোমার শ্বশুর কি তোমার বাবা হয় না? বাবার টাকা মেয়ে নিতেই পারে, এতে লজ্জার কি আছে? ওরা মাথা নিচু করে বলল, লজ্জা আমার লাগবে না, কিন্তু আপনার ছেলের যদি লাগে। আমি এমন কিছু চাই না যেটা ওনার সাধ্যের বাইরে চলে যায়। এখনো সময় আছে। আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। ওখানে না হলে ন্যাশনালে পড়বো, না হলে উনি অ্যাফোর্ড করতে পারে এমন কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। নীলিমা ওরার কথা শুনে অবাক হলেন। এভাবে কজন স্ত্রী চিন্তা করে? অন্য মেয়ে হলে নিশ্চয়ই ননদের সাথে প্রতিযোগিতা করতে রাজি হয়ে যেত, কিন্তু ওরা সবার আগে সামিরের আত্মসম্মানের কথা চিন্তা করছে। ছেলের স্ত্রী ভাগ্য দেখিয়ে নীলিমা আপ্লুত হলেন। কোমল কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা তেমনই করো মা। নীলিমা উঠতে নিবেন, তখন ওরা হাত ধরে বলল, আম্মু, আপনাকে একটা কথা বলার ছিল। বলো মা। ওরা একটু লাজুক হেসে বলল, আমার বান্ধবীকে তো চেনেন, রূপা, ওই যে বৌভাতে এসেছিল। হ্যাঁ, কি হয়েছে? ও আসলে এখানের একটা কোচিংয়ে ভর্তি হবে। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছে তো। ঢাকার মধ্যে কোনো আত্মীয় স্বজন নেই। লিরিস হোস্টেলে উঠতে চেয়েছিল। আমি ওকে আপনার অনুমতি না নিয়েই এখানে আসতে বলে দিয়েছি। আমাদের বাসায় তো আলাদা একটা গেস্ট রুম আছেই। নীলিমা ভ্রু কুঁচকে বললেন, তুমি এত ইতস্তত করছো কেন? অবশ্যই থাকবে। আর আত্মীয় স্বজন নেই কে বললো? বন্ধু বান্ধব কি পর? তুমি ওর এত ক্লোজ ফ্রেন্ড, তোমার বাড়ি থাকতে লেডিস হোস্টেলে কেন থাকবে? ভালো করেছো আসতে বলে। আসুক। ওরা খুব খুশি হয়ে সাথে সাথেই রূপাকে ফোন দিল। রূপা সব শুনে মলিন কণ্ঠে বলল, যখন তোর শ্বশুরবাড়ির আসল কাহিনী জানবেন তখন নিশ্চয়ই আমাকে আর পছন্দ করবেন না। ভুল বললি। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, পৃথিবীর বেস্ট শাশুড়ি। তুই কয়েকদিন এখানে থাক, তাহলেই বুঝবি। কবে আসছিস তুই? আমি জানাবো। ঠিক আছে, দ্রুত আয় প্লিজ। আমি আর ওয়েট করতে পারছি না। ছাদে আজ খুব ঠান্ডা বাতাস, আকাশের রং নির্মল, ভাসমান মেঘগুলো যেন সাদা পায়রা। ওরা একাকী পায়চারি করছিল ছাদে। সকাল 8:30 বাজছে। স্বামীর অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, এখনো আসছে না কেন? সে তো এই সময় এসে এক্সারসাইজ করে। ওরাও তাই দ্রুত ঘুম থেকে উঠে পড়েছে। বই নিয়ে ছাদে হাঁটাহাঁটি করছে, উদ্দেশ্য সামিরের উপর নজর রাখা। ওরা পণ করেছে সে ছাদ থেকে ততক্ষণ নামবে না যতক্ষণ না সামির এসে তাকে কোলে করে নামাচ্ছে। কিন্তু সামিরের তো আসার কোনো লক্ষণই নেই। ওরা না পারতে ফোন করলো। সামির গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? আপনি কি আসবেন না? না। কয়বার সরি বলতে হবে? সরি 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 বললাম তো। শুনলাম। শুধু শুনেই বসে থাকবেন? আর কিছু করবেন না? না। আপনি খুব নিষ্ঠুর। ছাদে আসুন প্লিজ। এসে কি করব? সব সময় যা করেন সেটাই করবেন। তারপর আমাকে কোলে করে ঘরে নিয়ে যাবেন, না হলে আমি যাব না। কেন আপনাকে কোলে নিতে হবে? আমার কি পা নেই? ওরার বুক ধক করে উঠল। সামির আবার তাকে আপনি করে বলছে, এর মানে পরিস্থিতি অনুকূলে নেই। বিয়ের ঘটনা নিয়ে মারাত্মক রেগে আছে এখনো। উফ, কে একটা মেজাজি বর পেয়েছে সে। তার জীবনের অর্ধেক সময় বুঝি কেটে যাবে বরের রাগ ভাঙাতে ভাঙাতে। ওরা মিনমিন করে বলল, আপনি যদি ছাদে না আসেন তাহলে আমিও ঘরে আসবো না। সারা দিন ছাদেই বসে থাকবো, রোদে জ্বলে কয়লা হয়ে যাব। ওকে, বেস্ট অফ লাক। সামির ফোন রেখে দিল। ওরার চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। মানুষটা এত পাষাণ। ওরা সত্যি সত্যি ছাদে বসে থাকার সিদ্ধান্ত নিল। তার ভীষণ রাগ হচ্ছে। সামির ঘরে বসে কি করছে? ভার্সিটিতে চলে গেল নাকি আবার? ওরা রাগান্বিত গতিতে সিঁড়ি থেকে নামতে লাগলো। সামির এতক্ষণ ঘরে বসে কি করছে সেটা দেখা দরকার। সে অতি দ্রুত নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। পায়ে ব্যথা হলো প্রচণ্ড। মোবাইলটা পড়ে গেছিল সিঁড়ির গোড়ায়। ওরা কোনো মতে মোবাইলের কাছে পৌঁছলো। তারপর সামিরকে ফোন করলো। সামির আগের মতোই গম্ভীর কণ্ঠে কথা বলল, হ্যালো। আপনি প্লিজ একটু ছাদে আসুন না। ওরার চাপা আর্তনাদ শুনে সামির একটু হকচকিয়ে গেল। বিচলিত গলায় বলল, কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছি। মিথ্যা বলছেন না তো আবার? ছি, আপনার এরকম মনে হলো? থাক, আপনাকে আসতে হবে না, আমি রাখছি। খবরদার আসবেন না আপনি। ওরা ফোন কেটে দিল। সামির দ্রুত ছাদে রওনা হলো। সিঁড়িতেই দেখা হলো ওরার সাথে। পায়ে হাত দিয়ে বসে আছে, চোখে অশ্রু টলমল। সামির অপরাধী কণ্ঠে বলল, সরি। কিভাবে ব্যথা পেলে? বেশি ব্যথা করছে? আমার পা একদম মচকে গেছে, ব্যথায় মরে যাচ্ছি আমি।
আমাকে হসপিটালে নিয়ে চলুন। সামির ভয়ে প্রশ্ন করল। কি বলো, এত সিরিয়াস অবস্থা দেখি? আও ব্যথা, প্লিজ ধরবেন না, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আমাকে হসপিটালে নিয়ে চলুন। সামির সন্দেহের দৃষ্টিতে তাকাতে ওরা হেসে ফেলল। সামির উঠে দাঁড়িয়ে গুমুট কণ্ঠে বলল, জানতাম আমি। এভাবে না বললে তো আপনি আসতেন না, কি করব? সামির কথা না বলে ছাদের ভেতরে ঢুকল। ওরা ছাদের বিপরীত পাশে গিয়ে পায়চারি করতে লাগলো। হঠাৎ চোখে পড়ল অন্য ছাদের একটি মেয়ে কাপড় নাড়তে এসে তাদের ছাদের দিকে চেয়ে আছে। আর একটু ভালোভাবে লক্ষ্য করতেই ওরা বুঝলো মেয়েটি আসলে সামিরকে দেখছে। সামির সম্পূর্ণ খালি গায়ের অবু হয়ে প্রসাব দিচ্ছিল। এই দৃশ্য দেখে মেয়েটা মজা নিচ্ছে। ওরা প্রচন্ড ক্ষেপে গেল। বই ভাঁজ করে সামিরের কাছে গিয়ে বলল, চলুন এখান থেকে। সামির ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, মানে কোথায় যাব? নিচে। তুমি যাও। আপনিও আমার সাথে যাবেন। ওই মেয়েটা আমার দিকে চেয়ে আছে। কোন মেয়ে? ওই তো পাশের ছাদে। তো আমি কি করব? কি করবেন মানে? আমার সাথে এখান থেকে যাবেন? না। ওরা কার্নিশে দাঁড়িয়ে মেয়েটিকে চোখ রাঙালো, অথচ মেয়েটি তাকে দেখছেই না। তার সম্পূর্ণ মনোযোগ সামিরের দিকে। ওর মাথায় আগুন ধরে যাচ্ছে। সে নিচ থেকে পাথর কুড়িয়ে মেয়েটির গায়ে ছুঁড়ে মারল। মেয়েটি বিস্মিত হয়ে চাইতে সে খিটমিট করে বলল, চোখ গেলে দিব একদম। মেয়েটি অবাক চোখে কতক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ চলে গেল। সামির হেসে উঠল উচ্চ শব্দে। ওরা কাছে এসে বলল, খুব মজা লাগছে তাই না? আপনি আর ছাদে আসতে পারবেন না, এখন থেকে আপনার ছাদে আসা নিষেধ। তোমার অনুমতি কে চাইছে? আমার যা ভালো লাগে আমি করব। আপনার তাহলে এটা ভালো লাগে? এইভাবে আপনি খালি গায়ে ছাদে উঠবেন আর মেয়েরা আপনার দিকে চেয়ে থাকবে? আমি কখনো ওই মেয়েকে দেখিনি। ওরা আমি বিশ্বাস করি না। তাহলে আপনি ছাদে কেন আসেন? বুঝেছি, এই জন্যই আসেন। আমাকে কি বোকা মনে হয়? সামির হেসে ফেলল, তারপর বলল, আমি আমার কাজে আসি। কে আমাকে দেখলো কে দেখলো না এত কিছু দেখার সময় নেই। ঘেমে একাকার হয়ে যাচ্ছেন। এই কাজ করে কি মজা পান বুঝি না। নিজেকে কি সালমান খান ভাবেন? মজা তো আছেই। সবচেয়ে কখন বেশি ভালো লাগে জানো? কখন? সামির একটু ঝুঁকে এলো। ওরা তার ভাব গতিক বুঝতে পেরে নিজের কান এগিয়ে দিল। সামির ফিসফিসিয়ে বলল, যখন আমার নিচে তুমি থাকো। ওরা থতমত খেল। প্রথমে বুঝতে পারল না, তারপর হঠাৎই তার চোখ মুখ লালচে বর্ণ ধারণ করল। সামির হাসছে। ওরার সারা শরীরে বিদ্যুতের মতো কিছু একটা প্রবাহিত হলো। এমন বাজে রসিকতা সামির করতে পারে ভেবেই সে বিব্রত হলো। অপ্রস্তুত চিত্তে বই হাতে তাড়াহুড়ো করে ছাদ থেকে নামতে লাগলো। সামির তখনও হাসছিল। ওরা মনে মনে কয়েকবার শকটোক্তি করল। অসভ্য লোক, অভদ্র লোক। ফিরোজা ওরাদের শোবার ঘরে জানিয়ে ঢুকেছে সামির এখানে নেই। ওরা পড়াশোনা করছিল। ব্যস্ত সরে বলল, রেখে যান। ফিরোজা চা রেখে চলে যেতে নিলে ওরা ডেকে উঠল, আপনার সাথে আমার জরুরি কথা আছে খালা। ওরা উঠে দাঁড়ালো। ফিরোজা বলল, সকালে আমার মেলা কাম থাকে, জলদি বলেন। ওরা কিছুটা এগিয়ে আসতে আসতে কড়া বাচ্চে বলল, আপনার যে কি কাজ তা আমি খুব ভালো করেই জানি। সারাক্ষণ আমাদের ঘরে আড়ি পেতে রাখেন, সেটা আমি খেয়াল করেছি। লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনেন কেন? আম্মুর কাছে বিচার দিলে চাকরিটা আর থাকবে না আপনার। ফিরোজা প্রতিবাদ করে বলল, ও মা, কি কন? কোন সময় আমি আড়ি পাতলাম? এই বাড়িতে এত বছর ধরে কাম করি। ছোট আপা আর ছোট আম্মা বড় হয়েছে আমার হাতে। জীবনে কেউ এই কথা কইতে পারে নাই। ওরা কাছে এসে ফিসফিসিয়ে বলল, কি মনে হয় শুধু আপনি আড়ি পাততে জানেন আর আমি জানি না? আপনি যে দাদির পার্সোনাল গুপ্তচর সেটাও আমি জানি। মাসে দাদি কত টাকা দেয় আপনাকে? তার চেয়ে বেশি টাকা আমি দিব, শুধু আপনি আমাকে ছোট একটা ইনফরমেশন এনে দিবেন। পারবেন? এইটা আবার কি? ইনফরমেশন মানে হচ্ছে খবর। ছোট্ট একটা খবর এনে দিবেন। ফিরোজা কিছুক্ষণ ভ্রুকুটি করে চেয়ে থেকে শুধালো, কয় টাকা দিবেন? 500। ফিরোজা খুশি হয়ে বলল, আচ্ছা কন, কি খবর আনতে হইব? সে আহ্লাদ করে ওর হাতের বাহু চেপে ধরল। টাকার কথা শুনলেই মানুষের চোখ চকচক করে। টাকার কত ক্ষমতা! সামিরকেও যদি টাকার কথা বলে বসে আনা যেত, ব্যাপারটা কেমন হতো? ওরা বলতো, আপনাকে আমি নগদ 500 টাকা দিব। শর্ত হচ্ছে আজকে সারাদিন আমার সাথে রাগ করা যাবে না। সামির খুশি হয়ে বলতো, জো হুকুম মহারানী। ওর মন খারাপ হলো। ইস, এটা কখনো সম্ভব না। শুধু টাকা কেন,
পৃথিবীতে এমন কোনো বস্তু তৈরি হয়নি যা দিয়ে সামিরের রাগ ভাঙানো সম্ভব। সে একটু চিন্তা করে বলল, আমার মনে হয় আপনি ব্যাপারটা জানেন। দাদি অসুস্থ হওয়ার পর যখন হসপিটালে না হলো তখন আমাকে প্রেগন্যান্সি টেস্ট করানোর বুদ্ধিটা কার ছিল? ফিরোজার মুখ চিমসে গেল। সে অবশ্যই এই ব্যাপারে কিছু জানে, তা নিশ্চিত। ওরা সাবধানী কণ্ঠে বলল, খবরদার মিথ্যা বলবেন না। আপনি এই বিষয়ে সব জানেন। দাদি ইচ্ছে করে নার্সকে টাকা খাইয়ে খবর ভুল বানিয়েছে, তাই না? ফিরোজা নত মাথায় বলল, হ্যাঁ ঠিক। আপনিও দাদিকে এই কাজে সাহায্য করেছেন? তাই কি কমু, আমার চাকরি বাঁচানো লাগবে না? দাদি এই কাজটা কেন করলেন? আপনার আর বড় আব্বার মধ্যে ঝামেলা করতে চাইছিল। বড় আম্মা আপনারে ডিভোর্স দিলে খালাম্মায় তার পছন্দ মতো মাইয়া আনিয়া বড় আব্বার সাথে বিয়া দিব। এমন কথা শুনে ওর মন ভার হয়ে গেল। সে ম্লান হেসে বলল, ও তাহলে এই ব্যাপার। কিন্তু উনি কিভাবে বুঝলেন এই কাজ করলে ওনার সাথে আমার ঝামেলা হবে? ফিরোজা চুপ হয়ে গেল। ওরা ধমক দিয়ে উঠল। কথা বলুন। ফিরোজা বিব্রত এবং আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমি বলছি, বড় আব্বা আর আপনি প্রতিদিন আলাদা শুইতেন। এই ঘটনা আমি দেখছি। আপনার কি কাজই তাহলে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে স্পাইগিরি করা? ওর প্রচন্ড রাগ উঠে গেল। রাগের রীতিমতো শরীর কাঁপতে লাগলো। ফিরোজা অনুরোধের সুরে বলল, আম্মা রাগ কইরেন না, আমি আর কখনো এমন করুম না। এই যে কান ধরছি। শুধু সত্যি বলেছেন দেখে এবারের মতো আপনাকে মাফ করলাম। নেক্সট টাইম এমন করলে শিওর আপনার চাকরি খাবো আমি। এখন বের হন, আমার সামনে আর কখনো আসবেন না। ফিরোজা যাওয়ার আগে ক্ষীণ গলায় বলল, আম্মা আমার টাকা? এত নোংরা কাজ করেও আবার টাকা চাইছেন? লজ্জা নেই আপনার? বের হন। শুধু মায়ের বয়সে দেখে আমি আপনাকে এখনো কিছু বলিনি। ফিরোজা কাচুমাচু মুখে বের হয়ে যেতেই শায়ান ঢুকলো ভেতরে। হাস্য মুখে জানতে চাইল, কি ব্যাপার ভাবি, হঠাৎ ফিরোজা খালার উপর চেতলে কেন? সে কি করেছে? ওরা মাথায় হাত ঠেকিয়ে নিজেকে শান্ত করে বলল, তেমন কিছু না। তারপর মুখে হাসি এনে প্রশ্ন করল, তুমি কিছু বলবে? শায়ান বিরস মুখে বলল, রূপা আসতে চাইছে না, মনে হয় লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কি আছে? এটা এখন ওর শ্বশুর বাড়ি। শুধু কেউ জানে না ব্যাপারটা, কিন্তু সবাইকে জানাতে হবে। আর সেজন্য রূপাকে এখানে আসতে হবে। তোমার ভাই কি বলেছে শোনোনি? সেটাই তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছি ভাবি, কিন্তু বুঝলে তো, একবার মনে হচ্ছে নিজেই গিয়ে তুলে নিয়ে আসি। ওরা ফিসফিসিয়ে বলল, ব্যাপারটা যখন ভেবেই ফেলেছো তাহলে আর অপেক্ষা কেন, চলে যাও। সত্যি যাব? শায়ান সামান্য অস্থির হয়ে উঠল। উত্তেজনায় তার কণ্ঠনালী কাঁপছে। তারপর হঠাৎ চুপসে গিয়ে বলল, ভাইয়া যদি রেগে যায়? আমি ম্যানেজ করব। থ্যাংক ইউ ভাবি, ইউ আর দ্য বেস্ট। শায়ান বের হয়ে যেতেই চিন্তারা মাথা ছাড়া দিয়ে উঠল। আর খুব তো বলে দিল সে ম্যানেজ করবে, কিন্তু আসলেই কি ম্যানেজ করতে পারবে? রজনীর নিস্তব্ধতা ছাপিয়ে টুনটুন করে উঠল রূপার মেসেজ টোন। শায়ানের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে, রূপা আমি তোমাদের বাসা খুঁজে পাচ্ছি না, মনে হয় পথ হারিয়ে ফেলেছি। মেসেজ দেখে রূপা বিস্মিত হলো। শোয়া থেকে উঠে বসলো তরিতে। কিছুক্ষণ 7-5 ভেবে নিয়ে কল করলো। হ্যাঁ রূপা, তোমাদের বাসাটা কোথায় যেন খুঁজে পাচ্ছি না। আমার বাসা কোথায় মানে? আগে বলো, তুমি এখন কোথায়? আমি মিরসরাইতে। মানে তুমি এখানে কেন এসেছো? পাগল হয়ে গেছো? তোমাকে নিতে এসেছি। রূপা বড় করে কয়েক শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর জানতে চাইল, কোথায় আছো তুমি এখন? ঠিক রাত 12টায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রূপা শায়ানকে নিয়ে তার বেডরুমে ঢুকলো। দরজা আটকাতেই শায়ান তাকে জড়িয়ে ধরে তৃষ্ণার্ত কণ্ঠে উচ্চারণ করলো, আই মিসড ইউ সো মাচ। রূপা নিজেকে ছাড়িয়ে বলল, এক চড় দিব। এখানে কেন এসেছো? শায়ানের মুখে লম্বা হাসি। সে রূপার হাত ধরল। দাও, যত ইচ্ছে চড় দাও প্লিজ। হাসছো কেন তুমি গাধার মতো? রূপা নিজেকে সামলাতে পারল না, হেসেই ফেলল। তারপর বলল, অনেকদিন পর তোমার ধমক শুনে ভালো লাগছে, তাই আনন্দে হাসছি। মামা আজ বিদেশ চলে যাচ্ছে, ভোর 3টায় ফ্লাইট। আমরা সবাই এয়ারপোর্টে যাব। সত্যি? আপদ বিদায় হচ্ছে তাহলে? রূপা কড়া চোখে তাকালো। শায়ান আমতা আমতা করলো, সরি মানে? এবার তো তুমি চাইলে কাল সকালে আমার সাথে ঢাকা যেতে পারো। কিন্তু মামিকে কি বলবো? জানি না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না।
বিয়ের পরেও আলাদা থাকার কষ্ট কিভাবে বোঝায়? রূপা চোখ বড় করে বলল, ফাজিল, এজন্য তাহলে তোমার কষ্ট? শুধু এজন্য না, আমি সত্যিই তোমাকে খুব মিস করছি রূপা। সায়ান রূপাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। তখনই দরজায় করাঘাতের শব্দ হলো। রূপা ফিসফিসিয়ে বলল, মামা এসেছে, লুকাও। কই লুকোবো? খাটের নিচে চলে যাও। কেন, আমি কি চোর? ভয় কেন পাবো? গভীর রাতে একটা মেয়ের ঘরে ঢুকে বসে আছো, আবার বলছো ভয় কেন পাবো? লজ্জা করে না? সায়ান কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, তো কি, আমি নিজের বউয়ের ঘরে ঢুকেছি। রূপা হাত ভাঁজ করে বলল, এটা মামার সামনে বলতে পারবে? ভাইয়ের সামনে পর্যন্ত বলে ফেলেছি, সেখানে তোমার মামা তো কিছুই না। রূপা হাসল, ভ্রু নাচিয়ে বলল, ঠিক আছে, তুমি তাহলে দাঁড়াও, আমি এখনই দরজা খুলছি। সে দরজা খোলার জন্য পা বাড়াতে নিলেই সায়ান বিদ্যুৎ ব্যাগে খাটের নিচে ঢুকে পড়ল। বারান্দায় বসে কফি খাচ্ছে সামির। সায়ানের সাথে মাত্রই কথা হয়েছে তার। চট্টগ্রাম যাওয়ার ব্যাপারটা শুনে সে রেগে গেছে নাকি বোঝা যাচ্ছে না। সায়ান রূপাকে নিয়ে সকালেই ঢাকায় আসবে। রূপা বাড়িতে প্রবেশের 2-3 ঘন্টা পর সে প্রবেশ করবে, যাতে কেউ সন্দেহ না করে। ওরা খুব সাবধানে বারান্দায় এসে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলল, সায়ান ভাই রূপাকে কত ভালোবাসে, তাই না? সামির আর চোখে চাইল। ওরা হেসে আর যোগ করলো, ওদের জন্য আমাদের কিছু করা উচিত। বিয়ের পরও আলাদা থাকছে, কি দুঃখজনক ব্যাপার। আহারে। সামির বলল, এই দুঃখ আমার চেয়ে ভালো কে বুঝবে? ওরা প্রসঙ্গ পাল্টাতে বলল, জানেন রূপাকে শাড়ি পরিয়ে দিবে বলে সায়ান ভাই নিজে ইউটিউব দেখে শাড়ি পরানো শিখেছে। হাউ রোমান্টিক না? সামির কফির মগ রেখে গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। ওরা চমকালো তার অভিব্যক্তি দেখে। সে যে নিজেই সায়ানকে চট্টগ্রাম যাওয়ার বুদ্ধিটা দিয়েছিল, সেটা কি কোনোভাবে বুঝে ফেলেছে সামির? ভয়ে শুকনো ঢুক গিল ওরা। সামির তার দিকে এগিয়ে এলো। ওরা দেয়ালের সাথে মিশে দাঁড়ালো। খানিকটা অপ্রস্তুত কণ্ঠে শুধালো, কি ব্যাপার? সামির ঝুঁকে প্রশ্ন করলো, আমি কি মানে? আমি রোমান্টিক না? ওরা ভেবাচাকা খাওয়া কণ্ঠে বলল, আপনি কি শাড়ি পরাতে জানেন? সামির এবার সোজা হয়ে বলল, রোমান্টিক হওয়ার জন্য শাড়ি পরানো জানতে হবে কেন? শাড়ি খুলতে জানাই যথেষ্ট। ওরা এই কথা শুনে হতবুদ্ধির মতো হয়ে গেল। ক্ষীণ কণ্ঠে শপথোক্তি করল। তারপর কোনো মতে বারান্দা থেকে বের হয়ে এলো। একটু পর সামিরও বের হলো। ঘরে ঢুকেই লাইট নিভিয়ে দিল। ওরা হুমকি দিয়ে বলল, খবরদার হাত দিবেন না। কোথায় হাত দিব না? আমার শাড়ির উপর। সামির ওরার কোমর জড়িয়ে ধরে আধুরে কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে শাড়ির ভেতরে হাত দিব। ওরা ফিসফিসিয়ে বলল, নির্লজ্জ। সামির বলল, নির্লজ্জের লজ্জাবতী কাছে আসো। রূপা বাড়ি আসার পর থেকে দিনগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। সুযোগ পেলেই দুই বান্ধবী গল্প করতে বসে যায়। তাদের হাসি শব্দে সারাক্ষণ মেতে থাকে ঘরটা। সামিয়াও রূপার আগমনে খুব খুশি। রূপার প্রতিটি কথাতেই সে খুব মজা পেয়ে হাসে। একবার তো সামিয়া কথায় কথায় বলেই ফেলল। ওরা গলা খাকারি দিয়ে বলল, একটা উপায় আছে। সামিয়া উৎফুল্ল হয়ে তাকালো। রূপা চোখ রাঙাতেই থেমে গেল। ওরা বিব্রত গলায় বলল, মজা করছি, এমন কোনো উপায় নেই আসলে। কিন্তু আমার মনে হয় আছে। রূপা, তুমিও ভবিষ্যতে ভর্তি পরীক্ষা দাও, চান্স পেয়ে গেলে এখানেই থাকবে। ওরা বলল, বুদ্ধিটা মন্দ না। রূপা, তুই ট্রাই করে দেখতে পারিস। তারা ঠিক করলো একসাথে পড়াশোনা শুরু করবে। কিন্তু একসাথে থাকলে পড়ার চেয়ে গল্পই বেশি হয়। আজকাল ফুলবানু রূপার এই বাড়িতে থাকার বিষয়টা সহ্য করতে পারছেন না। একদিন রূপার প্রসঙ্গে ফুলবানু আর নীলিমা আলাপ করছে। নিজের নাম শুনে রূপা তৎক্ষণাৎ থেমে দাঁড়ায়। ফুলবানু বলছেন, ওই মাইয়া যাইব কবে নীলু? কে রূপা? মেহমান বেশি দিন ঘরে রাখুন তো ভালো না। তার উপর সে জুয়ান মাইয়া। ঘরে 2টা জুয়ান পোলা আছে। বেগানা মাইয়া পুরুষ একই বাড়িতে থাকা মানেই তো বিপদ। ব্যাপারটা নীলিমার মাথায় ঢুকে গেল। আসলেই তো সামিরকে নিয়ে ভয় নেই, কিন্তু সায়ান, আজকাল তিনি লক্ষ্য করেছেন সায়ান ঘরের বাইরে বের হয় না। আগে তো বেশিরভাগ সময় বাইরেই কাটাতো, এখন তাকে টেনেও ঘর থেকে বের করা যায় না। এর কারণটা কি রূপা? এছাড়া তিনি ফিরোজার কাছে কয়েকবার শুনেছেন সায়ান আর রূপা নাকি রাতে ছাদে বসে একসাথে আড্ডা দেয়। ব্যাপারটা প্রথমে তিনি খুব একটা পাত্তা দেননি, কিন্তু এবার মনে হচ্ছে দেখতেই হবে।
নীলিমা সুযোগ বুঝে একদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ছাদে উঠেছিলেন। দেখা গেল ঘটনা সত্যি। সায়ান আর রূপা দুজনেই ছাদে একসাথে বসে হাসছে। নীলিমাকে দেখিয়ে তাদের মুখের হাসি উবে গেল। সায়ান কোনো মতে উঠে দাঁড়িয়ে বলল, ঘুম আসছিল না মা, তাই একটু ছাদে হাঁটতে এসেছিলাম। নীলিমা রূপার দিকে তাকালেন। রূপা আমতা আমতা করে বলল, আমার ঘুম আসছে না, ছাদে এসে দেখলাম সায়ান ভাইও এখানে। নীলিমা এবার তাকালেন তাদের হাত বন্ধনের দিকে। ভয়ে দিশাহীন হয়ে হাত ছাড়তেই ভুলে গেছিল তারা। রূপা দ্রুত নিজের হাত গুটিয়ে নিল। সায়ান ইতস্তত করে বলল, অন্ধকারে রূপার ভয় লাগছিল, তাই আমি বললাম হাত ধরে থাকি। কথাটা বলার পর সায়ান নিজেই বোকা হয়ে গেল। কি বলল সেটা? নীলিমা কতক্ষণ তাদের দিকে চেয়ে থেকে অসারতে নিচে নেমে এলেন। তার মাথা বনবন করছিল। পরের দিন সকালে তিনি স্বামীকে সমস্ত ঘটনা জানলেন। ওরা বিছানায় এলোমেলো হয়ে ঘুমোচ্ছে তখন। নীলিমা বসলেন না, দাঁড়িয়ে কথা সেরে নিলেন। স্বামীর সব শুনে অদ্ভুত কথা বলল, ওদের বিয়ে দিয়ে দাও। নীলিমা বিস্ময়ে হতভম্ব হয়ে শুধালেন, কি বললি তুই এটা? বিয়ে দিব মানে? সায়ানের বয়স কত? এই বছরই না 24 হলো। বিয়ের জন্য পারফেক্ট এইজ। তোর কি মাথা ঠিক আছে? ও তো কিছুই করে না, ভাইয়ের ঘরে বসে খায়, বাপের কোলে ঘুমায়। এই ছেলেকে আমি বিয়ে দিব কোন ভরসায়? স্বামীর একটু চিন্তা করে বলল, রূপার মামা মামির কাছে একটা প্রস্তাব দিয়ে দেখতে পারো। আমার কাছে শুনেছিলাম ওরার কাছে শুনেছিলাম ওরা রূপাকে দ্রুত বিয়ে দিতে চাইছে, পাত্র খুঁজছে। বলে কি প্রস্তাব দেওয়া যায়? ওরা জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন আমি কি বলবো? ছেলে বেকার। সায়ান তো এমপিএর জন্য বিদেশ যাচ্ছে আম্মু, বলে দিবে ছেলে কানাডা থাকে। নীলিমা হাসবেন নাকি কাঁদবেন বুঝে উঠতে পারলেন না। তবে তিনি স্বামীর থেকে এমন উদ্ভট সমাধান আশা করেননি। চিন্তিত গলায় বললেন, দেখি কি করা যায়, তোর বাবার সাথে আলাপ করি আগে। তিনি বের হয়ে যেতেই স্বামীর ওর কাছে এসে বলল, আর কত ঘুমাবে অরাবতী, ওঠো এবার। ওরা ঘুমু ঘুমু কণ্ঠে কি যেন একটা বলল, ঠিক বোঝা গেল না। স্বামীর বলল, ওঠো না, তোমার সাথে জরুরি কথা আছে। নীলিমা আবার ঘরে ঢুকেছেন। ওরা চড়ানো কণ্ঠে বলল, ঘুম আসছে আমার। এত ঘুমালে পড়বে কখন? রাতে ঘুমিও। ওরা রেগে বলল, রাতে ঘুমানোর সুযোগ পাচ্ছি কই? আপনি আমাকে ঘুমোতে দিচ্ছেন? ওরা স্টপ। কেন স্টপ হব? আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি কিছু বলতে পারবো না? অন্তত 2 ঘন্টাও কি আপনি আমাকে শান্তিতে ঘুমাতে দেন? চোখের নিচে কালি পড়ে যাচ্ছে না ঘুমিয়ে, হাতে পায়ে ব্যথা হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু আপনার দয়া মায়া হয় না। এবার স্বামীর না পারতে ওরার মুখ চেপে ধরল। তারপর মুখ থেকে কাঁথাটা সরিয়ে দিল। ওরা চোখ খুলে তাকাতেই দেখলো তাদের ঘরে তৃতীয় জনের উপস্থিতি। নীলিমা বিব্রত মুখে দাঁড়িয়ে আছেন। অস্বস্তিতে ওর চেহারা লাল হয়ে গেল। তন্নি বেশ কিছুদিন ধরে ভার্সিটি আসছে না, তবে আজ এসেছে, তাও লেট করে। সে ঘড়ির দিকে তাকালো। 20 মিনিট পার হয়েছে, এখনো স্যার আসেননি। এই একটি ক্লাস করার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রী এক্সাইটেড হয়ে থাকে, বিশেষ করে মেয়েরা। তন্নিও তাদের মধ্যে একজন। অত্রি বলল, ক্যান্টিনে যাই চল। প্রিন্স জামিন মনে হয় আজ আসবে না। তুই শুধু ওনার ক্লাস করার জন্য এসেছিস, তাই না? তন্নি মাথা নিচু করে উদাস গলায় বলল, আমি কি করব বলতো, কিছুতেই ভুলতে পারছি না ব্যাপার। কোন ব্যাপার? ফাইজান স্যার বিবাহিত? তন্নি মাথা নাড়ল, চোখে জল চিকচিক করে উঠল। অত্রি বলল, আহা, এই সামান্য একটা ব্যাপার, তুই এত সিরিয়াস নিচ্ছিস কেন? এটা সামান্য ব্যাপার কিভাবে হয় অদ্রি? এই একটা ফ্যাক্ট আমার পুরো জীবন বদলে দিয়েছে জানিস, আর তোর কাছে এটা সামান্য? তন্নি খুব রেগে যায়, নাকের পাটা ফুলে লাল দেখায়। অত্রি তার কাঁধে হাত রেখে বল, বি পজিটিভ। আমি কি বলছি মন দিয়ে শোন। এমনও তো হতে পারে যে সে তোর সাথে মিথ্যে বলেছে। মিথ্যা মানে? কোনটা মিথ্যা? উনি বিবাহিত, এই ব্যাপারটা তো মিথ্যাও হতে পারে। তুই ওনার বাড়িতে কতবার গিয়েছিস? একবারও কি ওনার বউকে দেখেছিস? আর ভার্সিটির কেউ তো এই ব্যাপারটা এখনো জানেই না। আমার মনে হয় স্যার তোকে ইচ্ছে করে মিথ্যা বলেছে। আফটার অল উনি একজন টিচার। স্টুডেন্টের সাথে প্রেম করার মতো চিপ কাজ ওনার পার্সোনালিটির সাথে যায় না। সেই জন্য তোকে নিজের থেকে দূরে রাখার জন্য জাস্ট একটা ট্রিক খাটিয়েছেন। অদ্রির কথা শুনে
শীতল একটা বাতাস অনুভব করলো তন্নি তার হৃদয়ে। এত সহজভাবে সে আগে কেন চিন্তা করেনি? আসলেই তো, যে বিয়ের কথা ভার্সিটির কেউ জানে না, সে বিয়ের কথা শুধু সে জানে। ব্যাপারটা কি একটু বেশি অদ্ভুত না? তন্নি উত্তেজিত কণ্ঠে বলল, আজকে কি হলো বলতো? স্যার এখনো আসছে না যে? অসুস্থ নাকি? আমি কি একবার ডিপার্টমেন্টে গিয়ে দেখে আসবো? তোর ইচ্ছা। তন্নি দ্রুত গতিতে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। ফিজিক্স ডিপার্টমেন্ট 2 তলায়। স্যার আসবো? স্যামের মাথা তুলে তাকালো। পুরো অফিস রুমে একা বসে আছে সে, চোখে অজস্র ঘুম, ক্লান্ত শরীর। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি, সেই জন্য অল্প সময়ের একটা ন্যাপ নিয়ে ফেলেছিল। তন্নির ডাকে তার ঘুম ভেঙেছে। সে চোখ মুখ কুঁচকে গম্ভীর সুরে বলল,